আইপ্যাক মামলায় কোনো নির্দেশ দিল না হাইকোর্ট। তল্লাশিতে বাধার অভিযোগে ইডির মামলা মুলতবি। কাল সুপ্রিম কোর্টে মামলার শুনানির সম্ভাবনা। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, হাইকোর্টেই তো মামলা করা হয়েছিল, তাহলে মুলতবি চাওয়ার কারণ? দেখো, এই মামলায় ইডি মুলতবি করলো কারণ একই ঘটনা একই বিষয়ে তারা সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দ্বারস্থ হয়েছে। সোমবার দিন সকাল 9টা নাগাদ তারা ইতিমধ্যেই ডায়েরি করেছে এবং সেই মামলা নাম্বারও পড়েছে। এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের মামলা আর সুপ্রিম কোর্টের মামলার মধ্যে একটা মূল পার্থক্য রয়েছে, তা হলো ইডির আধিকারিক যারা অভিযান চালাতে গিয়ে বাধা পেয়েছিলেন তারা সুপ্রিম কোর্টে আলাদা করে মামলা ঠুকেছেন এবং তাদের রক্ষা কবচ যে এফআইআরগুলো তাদের বিরুদ্ধে হয়েছে সেগুলোকে স্থগিত করা, সিবিআই তদন্ত, পুরো ঘটনা নিয়ে একাধিক তাদের আবেদন রয়েছে। এবং যেহেতু হায়ারার্কি অর্থাৎ কলকাতা হাইকোর্টের উপরে সুপ্রিম কোর্ট, আমাদের জুডিশিয়ারি যে ডেকোরাম বা সিস্টেম, তাতে সুপ্রিম কোর্টের মামলাটাই অনেক বেশি প্রাধান্য পায়। তাই এক্ষেত্রে তারা মুলতবি চেয়েছিল। সুপ্রিম কোর্টের মামলা যে কোনো দিন শুনানি হতে পারে, এক সপ্তাহের মধ্যে শুনানি হতে পারে, এমনটা তাদের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল বা ডেপুটি সলিসিটর জেনারেলরা আদালতে জানান এবং সেই মামলা স্থগিত হয়ে যায়। কালকে সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির জন্য আসতে পারে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারপতি পি মিশ্রা এবং বিচারপতি পাঞ্চালির যে বেঞ্চ, সেই বেঞ্চে বিচার্য মামলার তালিকা কালকে যা প্রকাশিত হয়েছে সেই মামলা জায়গা পেয়েছে, অর্থাৎ ইডির দুটি মামলায় সেখানে জায়গা পেয়েছে। কালকে এই মামলা শুনানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার ইডি কলকাতা হাইকোর্ট থেকে মামলা মুলতবি করিয়ে নিয়ে সুপ্রিম কোর্টে আদৌ কোন রকম তারা সুবিধা করতে পারে কিনা। বেশ, আর এই বয়ানকে, হাইকোর্টে ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল। তৃণমূলের করা মামলায় ইডি আইনজীবীর বয়ান রেকর্ড। তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত নয় বলে জানিয়ে দেয় ইডি। ইডির বয়ান রেকর্ড করে তৃণমূলের মামলার নিষ্পত্তি। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। আমাদের যে মূল অভিযোগ, সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল? 2020 বা 2021 সালে তো ইডির বোঝা উচিত যে তার মালিক হচ্ছে প্রশান্ত কিশোর। তাহলে আজকে প্রতীক জৈনের বাড়িতে বা অফিসে কেন? ইলেকশন ডকুমেন্টস, ক্যাম্পেইন ডকুমেন্টস ওদের কাছে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের নেত্রী হিসাবে তথ্য ভান্ডার প্রোটেক্ট করার চেষ্টা করেছেন। আর কোর্টের এরকম ধাপে ধাপে কখন কোনটা কিভাবে হয়, এটা একটা বড় প্রসেস। যে অভিযোগ বারবার তৃণমূলের তরফ থেকে করা হচ্ছিল 8ই জানুয়ারি, সেই অভিযোগই এখনো পর্যন্ত আরো জোরদার রইল। যে কথা বলছেন কুণাল ঘোষ, আইপ্যাকে তল্লাশিতে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি, ইডি কথা জানাচ্ছে। কয়লা পাচার তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত নয়, তাহলে কি নির্বাচনী নথি হাতাতেই সেদিনের সেই অভিযান? কথা বলবো এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপি নেতা রয়েছেন সঙ্গে। স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। স্টুডিও থেকে রুমেলা কথা বলছি। এই গোটা ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র, তৃণমূল আগেও সেদিন বলেছিল, এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে আগেও বলেছিল, আজও কোর্টের সওয়াল জবাবের পর তারা একই কথা বলছে। ডাকাতি হওয়ার পরে ডাকাত দল কি বলবে যে আমরা ডাকাতি করেছি? তারা তো আজকে সবসময় যাতে ইনক্রিমিনেশন নিজের উপরে না আসে তার জন্য ব্যবস্থা নেয়। চোখের সামনে হয়েছে, জিনিসপত্র তুলে আনা হয়েছে, যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের পাঠ হওয়ার কথা সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল এবং তার নিচে একটা কম্পিউটার মানে ল্যাপটপ দেখা গেছে। 5555 নম্বরওয়ালা চলে গেল, তারপরে 0555 নম্বরওয়ালা গাড়ি সেখানে প্রতিস্থাপিত হলো। ড্রাইভার নাকি আইপ্যাকের কর্মী। এইসব তো আপনাদের ক্যামেরা দেখিয়েছে। আমরা তো সারাদিন নিউজ 18 এইসবই দেখেছি, সারা বাংলা দেখেছে, সমস্ত দর্শকরা দেখেছেন। সব থেকে চালু সংবাদপত্রের ক্যামেরা এইসব ধরা পড়েছে, মানে সংবাদ মাধ্যমে। গেল যা বলবেন ইডিকে বলেছেন বা ইডির বিরুদ্ধে বলেছেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, ওনারা বলেছেন, বিচারকরা তার রায় দিয়েছেন। এটা বিচার বিভাগীয় ব্যাপার। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে যে বাঁচতে গেলে এই দুর্নীতির হাত থেকে, সীমাহীন দুর্নীতির হাত থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। তৃণমূলকে হারাতে হবে, বাঙালিকে জিততে হবে। বেশ, নজর ফারাক্কায় বিডিও অফিসে ভাঙচুর। হিয়ারিং চলাকালীন
ক্যাম্পে চড়াও বিধায়ক সঙ্গীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, অফিসের টেবিল চেয়ার ভাঙচুর, এমনটাই অভিযোগ। ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের মারধর, পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আরে আমার 7টা ছেলে আছে না 9টা ছেলে আছে, তোমার দেখার কি আছে? তোমার দেখার কি আছে নির্বাচন কমিশনার? এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে যদি আমরা সুরাহা না পাই, এই যে ধর্ণা লাগলো, একটিও কাগজ আমরা দেখাবো না। বিগত কিছুদিন আগে যেটা দেখলাম ধুলিয়ান যে ঘটনা ঘটলো, সেই ঘটনারই মূল কাণ্ডারি এই বিধায়ক মনিরুল ইসলাম। এটা নতুন কিছু না, বিডিও অফিস কেন, এরপর দেখবেন এসডিও অফিসও হয়তো ভাঙচুর করতে পারে, তারপর দেখবেন পুলিশ থানাও ভাঙচুর করতে পারে, এটা তো নতুন কিছু না।